একটা কথা আছে ইংলিশে, দ্য হেলথ ইজ ওয়েলথ, কিন্তু ব্যাপারটা এরকম না। দ্য হেলথ ইজ নট ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ নয়। তাহলে কি? স্বাস্থ্য যদি সম্পদ না হয় তাহলে সেটা কি? আমরা সারা জীবন জেনে আসছি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আজকে আমি বলছি স্বাস্থ্য সম্পদ নয়। তাহলে সেটা কি? দ্য গুড হেলথ ইজ ওয়েলথ। তার মানে সুস্বাস্থ্য হচ্ছে সম্পদ। সুস্বাস্থ্য কোনটা? সুস্থতা। আমি অনেক মোটা, যেটাকে আমরা হেলদি বলি, আমি অনেক ফ্যাটি, এটা কি স্বাস্থ্য ভালো? না। আপনি সুস্থ আছেন, এটাই হচ্ছে স্বাস্থ্য। তাহলে সুস্বাস্থ্য হচ্ছে ওয়েলথ। কারণ আমরা কাজে ফিট না থাকলে আমরা কখনোই সম্পদশালী হতে পারবো না। কারণ কাজ না করলে ইনকাম হবে না। ইনকামই কিন্তু আমাদেরকে সম্পদশালী করবে। এই জন্য সুস্বাস্থ্য হচ্ছে সম্পদ। শুধু স্বাস্থ্যই সম্পদ না, সুস্বাস্থ্য সম্পদ। তাহলে আমরা কিভাবে সুস্বাস্থ্য অর্জন করব, সুস্থতা অর্জন করব, সুস্থ থাকবো, সেটা আলোচনা করব। দ্য গুড হেলথ ইজ এ স্টেট অফ এ পার্সনস ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তাহলে এবার বুঝেন, গুড হেলথ, ভালো স্বাস্থ্যের কত দরকার। একটা স্টেটের মতো, একজন ব্যক্তির একটা স্টেট হচ্ছে একটা গুড হেলথ। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। আপনার ফিজিক্যাল, আপনার মেন্টাল, আপনার ইমোশনাল, আপনার সোশ্যাল ওয়েলবিং, সবকিছুর জন্য আপনার সুস্থতা দরকার। তাহলে আসুন, আমরা আজকে এখানে যারা আছি প্রত্যেকেই সুস্থতার জন্য আমাদের আজকের সেশনটা মনোযোগ দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের আলোচনা আস্তে আস্তে আমরা ভিতরে যাব এবং মনোযোগী হব। এবার আসুন, একটা গল্প। It's so amazing that a person lose his wealth to earn money and he has to lose his savings to get his lost health back. একটা ব্যক্তি নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, মানে তার আহার বিহারে সে অনিয়ম করে সে সম্পদশালী হয়, টাকা অর্জন করে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেই অনুপাতে তার স্বাস্থ্যকে, তার নিজেকে ঘুম দেয় না, রেস্ট দেয় না, খাদ্য দেয় না। সুস্থ থাকার অন্যতম কারণ হচ্ছে আপনার আহার বিহার ঠিক করা। আহার বিহার ঠিক না হলে আপনি সুস্থ থাকবেন না। তাহলে একটা ব্যক্তি এই যে পরিশ্রম করে, নিজেকে কষ্ট দিয়ে, নিজের রূপকে কষ্ট দিয়ে, নিজের স্বাস্থ্য নষ্ট করে সে কি করলো? সম্পদশালী হলো। তো সেই সম্পদটা কি কাজে আসবে? সে কিন্তু যখন অসুস্থ হয়ে যাবে, সে তার সমস্ত সম্পদ বিক্রি করে সে সুস্থতার জন্য চেষ্টা করবে। একজন লোকের যদি কিডনিতে সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, সে কিন্তু জায়গা জমি বিক্রি করে সে সুস্থ হতে চায়। তাহলে সে সারা জীবন যা কামিয়েছে সেটা তো নষ্ট করলোই, তার বাপ দাদার পাওয়ার সম্পত্তিও নষ্ট করলো। আমরা বসুন্ধরা গ্রুপের, যমুনা গ্রুপের মালিক যিনি ছিলেন, তাকে তো আমরা অনেকেই চিনি। করোনার সময় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি কিন্তু সুস্থতার জন্য ডাক্তারকে বলেছিলেন, আমার সব সম্পদ নিয়ে নাও, তবু আমাকে বাঁচাও। কিন্তু সে অসুস্থ হয়ে গিয়েছে, মহান আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। তাহলে একটা মানুষ তার জীবনের জন্য, সুস্থতার জন্য তার পৃথিবী জীবনের সমস্ত অর্জন সে দিয়ে দিতে চায়। তাহলে সুস্থতা কত বড় একটা নিয়ামত, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, তার জন্য আমরা তাকে দেখতে যাই হসপিটালে। দেখতে যাই কি নিয়ে? কলা নিয়ে যাই, আঙ্গুর নিয়ে যাই, পেয়ারা নিয়ে যাই, বিভিন্ন রকম ফলমূল নিয়ে যাই, পুষ্টিকর খাদ্য নিয়ে যাই। তাকে তখন স্যুপ খাওয়াই, হেলদি ফুড খাওয়াই। হাসপাতালে দেখতে নিয়ে গেলাম, কিন্তু হাসপাতালের নিচে ক্যান্টিন আছে, সামনে দোকান আছে, সেখানে আমরা কি খাই? সিঙ্গারা খাই, সমোসা খাই, তারপরে কি খাই? দুধ চা খাই। মানে রোগীকে খাওয়াচ্ছি গুড ফুড, আমি এসে খাচ্ছি ব্যাড ফুড, আনহেলদি ফুড। আবার আমি যখন অসুস্থ হয়ে পড়বো এগুলো খেয়ে, আবার আমি যাবো হসপিটালে, আমাকে মানুষ দেখতে যাবে এই ধরনের খাদ্য নিয়ে। তাহলে আমরা সুস্থ থাকতে কেন ওই ধরনের জাঙ্ক ফুড, অস্বাস্থ্যকর ফুডকে এড়িয়ে চলে আমরা কেন ভালো জিনিস খাবো? আজকে আমরা সেই বিষয়গুলোই আমরা জানবো। ওকে, তাহলে আসুন, আমরা কেন অসুস্থ হই একটু জানি। দেয়ার আর থ্রি কাজেস অফ সেল ড্যামেজ ইন দ্য হিউম্যান বডি। আমাদের বডিটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দিয়ে গঠিত। তাহলে সেই সেল যদি ড্যামেজ হয়ে যায়, সেই সেল যদি নষ্ট হয়ে যায়, তখন আমরা অসুস্থ হই। তাহলে আমাদের সেই সেলগুলোকে আমাদের
বাঁচিয়ে রাখতে হবে খাদ্য গ্রহণের মাধ্যমে। খাদ্যই হচ্ছে ঔষধ, ঔষধই হচ্ছে খাদ্য। তাহলে আমরা ড্রাগকে অ্যাভয়েড করার চেষ্টা করব, আমরা খাদ্য গ্রহণ করব যে খাদ্যের মধ্যে খাদ্য প্রাণ রয়েছে। আসুন আমরা একটু দেখে নেই আমাদের হিউম্যান সেই ভাইটাল অর্গানগুলো কি, যে অর্গানগুলোর সেলগুলো ড্যামেজ হলে আমরা অসুস্থ হয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের থাইরয়েড গ্রন্থি, এটা একটা ভাইটাল অর্গান, এখানে আছে। আমাদের আছে লাংস, এই যে এখানে এই পিঞ্জরে খাঁচার মধ্যে লাংস আছে। ফুসফুস, এটা ড্যামেজ হলে আমাদের অসুস্থ হয়ে যাই। আমাদের রয়েছে লিভার, যেটাকে আমরা যকৃত বলি, কলিজা বলি। তারপরে আমাদের রয়েছে কি, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, যেটার মধ্যে আমাদের, যেটাকে আমরা নাড়ি বুড়ি বলি। ঠিক আছে। আমাদের আছে ব্রেইন, ব্রেনের ভিতরে আমাদের এই মাথার খুলির ভিতরে আছে ব্রেইন, এটা আমাদের ভাইটাল অর্গান। আমাদের আছে হার্ট, এই যে বুকের মাঝখানে বাম দিকে একটু আড়াআড়ি থাকে একটা, কি বলে এটাকে, উম আতাফল, আতাফল আকৃতির। ঠিক আছে। এই হাড়টা, এটা আমাদের ভাইটাল অর্গান। স্টোমাক, যেখানে খাদ্য গ্রহণ করলে খাদ্য জমা হয়, সেই স্টোমাক। আমাদের দুটো কিডনি আছে, সেই কিডনি, এবং আমাদের ইউরিন ব্লাডার, যেখানে আমাদের প্রস্রাব জমা থাকে। এই অর্গানগুলো ড্যামেজ হলে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই, আমাদের পুরো বডির সেল ড্যামেজ হলে অসুস্থ হয়ে যায়। বাট এগুলো হচ্ছে ভাইটাল অর্গান। ওকে, এগুলো কেন ড্যামেজ হয়? নাম্বার ওয়ান কারণ হচ্ছে টক্সিন, বিষ। টক্সিন মানে হচ্ছে বিষ। আমরা খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য থেকে আমরা বিষ নেই, ওই বিষ আমাদের এই অর্গানগুলোকে ধ্বংস করে। তাহলে বিষাক্ত খাদ্য আমাদেরকে এড়িয়ে চলতে হবে। হচ্ছে কি, ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল আমাদের সেলগুলোকে ড্যামেজ করে। এগুলো কোত্থেকে আসে? রেডিয়েশন থেকে আসে, বদ্ধভ্যাসের কারণে আসে, মানে আহার বিহারে ভুল হলেই, অনিয়ম হলেই এগুলো আসে। প্রপার নিউট্রিশন আমরা পাই না, আমরা গ্রহণ করি না, অথবা যেটা গ্রহণ করি সেখানে আমরা পাই না, যার কারণে সেলগুলো ড্যামেজ হয়, আমরা অসুস্থ। আগে আমরা খুব কম শুনতাম যে মানুষ হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে। এখন হরহামেশা এগুলো ঘটে, কারণ আমরা প্রপার নিউট্রিশন পাই না, আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল জমে আছে এবং টক্সিন জমে আছে। তাহলে এইগুলো থেকে আমরা সেভ করতে পারলেই আমাদের বডিকে আমরা সুস্থ রাখতে পারবো। আসুন আমরা একটু জেনে রোগ সম্পর্কে। হোয়াট ইজ ডায়াবেটিস? ডায়াবেটিস কি? আমি যদি বলি ডায়াবেটিক কোনো রোগই না, তাহলে কি সারা জীবন জেনে আসছি ডায়াবেটিক রোগ, তাহলে এখন আমি বলছি ডায়াবেটিক রোগ না, এটাকে আমরা মানবেন? মানবেন না। আমি বলবো ডায়াবেটিক হচ্ছে সকল রোগের মা, গর্ভধারিণী মা। এটা অনেকগুলো রোগকে তার গর্ভে জন্ম দেয়। যেমন ডায়াবেটিকের জন্য কি হতে পারে? আপনার কিডনি ড্যামেজ হতে পারে, আপনি অন্ধ হতে পারেন, ব্রেইন ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে। আপনার শরীরের এই ভাইটাল অর্গান গুলো এই ডায়াবেটিক ধ্বংস করতে পারে। তাহলে ডায়াবেটিককে কন্ট্রোল করতে হবে নাকি? তাহলে ডায়াবেটিককে কিভাবে কন্ট্রোল করা যায়, সেইটা আমরা আজকে জানলে আমরা সচেতন হব। ওকে, তাহলে অনেক ধরনের খাদ্য গ্রহণ থেকে আমরা দূরে থাকব, যদি আমাদের এই ডায়াবেটিককে আমরা কন্ট্রোল করতে চাই। ঠিক আছে। যদি আপনার ডায়াবেটিক হয় তাহলে কি হতে পারে? আমার শরীরে যথেষ্ট পরিমাণে ইনসুলিন প্রডিউস হবে না। ইনসুলিন প্রডিউস না হলেই সেটাকে আমরা বলবো ডায়াবেটিস। তাহলে ইনসুলিনটা কি, এটা জানতে হবে। ইনসুলিন কিভাবে প্রডিউস হয়, কোত্থেকে হয়, এটা জানতে হবে। বা ইনসুলিনের কাজটা কি, এটা আমরা জানবো। ইনসুলিন কি করে? এটা একটা চাবির মতো কাজ করে। আমাদের রক্তে যে শর্করাগুলো থাকে, যে সুগারটা থাকে, সেই ব্লাডের সেই সুগারটাকে কোষে পৌঁছে দেয়। এটা একটা, সুগারটা হচ্ছে একটা এনার্জি, একটা পাওয়ার। এই পাওয়ারটাকে আমাদের কোষে পৌঁছে দেয়। যেই বললাম যে কোষ, সেল ড্যামেজ হলে আমরা ড্যামেজ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, সেই সেলে পৌঁছে দেয়। তখন আমাদের সেলগুলো অ্যাক্টিভ থাকে, তার চাবির মতো কাজ করে। এটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন, এটা রক্তে থাকে। যখন এটা সেলে না পৌঁছায়, তাহলে কি হচ্ছে, রক্তে ওই গ্লুকোজ বা শর্করা বা চিনি এটা বেড়ে যায়। বেড়ে গে যাওয়াটাকে আমরা বলি ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স হলে আমাদের এই বিভিন্ন অর্গানগুলো ড্যামেজ হতে থাকে। তাহলে এটা, হোয়াট ইজ ইনসুলিন অ্যান্ড হোয়াট ডাজ ইট ডু টু দ্য বডি? বডিতে কিভাবে কাজ করে? ইনসুলিন ইজ এ হরমোন, যেটা আমি বলেছি, ক্রিয়েটেড বাই ইউর প্যানক্রিয়াস। আমাদের প্যানক্রিয়াস এই ইনসুলিনটাকে প্রডিউস করে, তৈরি করে। তাহলে প্যানক্রিয়াসটা কি?
এই প্যানক্রিয়াসটা আমরা জানবো, প্যানক্রিয়াসটাকে আমরা বাংলায় বলি অগ্নাশয়। এটা কই থাকে? ওই যে লিভার, যকৃত বা কলিজা, ওটা নিচে থাকে এই প্যানক্রিয়াসটা। মহান আল্লাহ তাআলা এই প্যানক্রিয়াসটাকে ওখানে সেট করে দিয়েছে আমাদের শরীরে ইনসুলিন প্রডিউস করার জন্য। এই প্যানক্রিয়াসের বেটা সেল থেকে ইনসুলিনটা প্রডিউস হয়। ওকে, তাহলে যদি কখনো এই প্যানক্রিয়াসটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, তখন কিন্তু আমাদের বডিতে ইনসুলিন তৈরি হয় না। ইনসুলিন তৈরির পরিমাণটা কমে যায়। যতটুকু এনার্জি দরকার সেই এনার্জি না পেলে গাড়ি কখনো চলবে? চলবে না। একটা খেলনা জ্বালাতে ব্যাটারি লাগে, ব্যাটারি যখন চার্জ কমে যায় তখন খেলনাটা চলে না। আপনার ফোনের যখন ব্যাটারি চার্জ কমে যায়, ব্যাটারি ফোনটা চলে না। তাহলে এই যে ইনসুলিনটা আমাদের শরীরে প্রডিউস না হলে চলে না। দেখেন বাম পাশে ছবিটা আছে, ছবিতে দেখা যায় ওই যে লিভারের নিচে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, বেটা সেল থেকে রিলিজ হয় ইনসুলিন। সেই ইনসুলিন আমাদের ব্লাডে যায় এবং ব্লাড থেকে সেলে যায় এবং আমরা সুস্থ থাকি। ওকে, যখন ইনসুলিন তৈরি হয় না তখন আমরা কি করি? তখন আমাদের শরীরে ইনসুলিন বাইরে থেকে দিতে হয়। সেটা কিভাবে দেই? ট্যাবলেটের মাধ্যমে। কিভাবে দেই? ইনজেকশনের মাধ্যমে। এখন এই যে এটা দেই, এটাকে আমরা কি বলি? ট্রিটমেন্ট চলছে, ঔষধ চলছে, চিকিৎসা চলছে। কি চলছে? আমি সকাল বিকাল ইনসুলিন ইনজেকশন নেই, এই পরিমাণ, এই ডোজ নেই। তাহলে আপনি একটু বলেন তো, এটা কি আসলেই চিকিৎসা কিনা? এটা আসলেই চিকিৎসা নয়। চিকিৎসা মানে হচ্ছে কি? চিকিৎসা মানে হচ্ছে আপনি সুস্থ হবেন। তাহলে ইনসুলিন বাইরে থেকে নিলে আপনি কি সুস্থ হন? হন। এবার আসুন মেজর কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। ডায়াবেটিস মেজর কমপ্লিকেশন কি কি আমরা একটু দেখি। মাইক্রোভ্যাসকুলার কি কি হয়? চোখ, চোখের ক্ষতি হতে পারে, চোখের রেটিনোপ্যাথির ক্ষতি হতে পারে, গ্লুকোমা হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। নিউরোপ্যাথি, আমাদের যেই নার্ভাস যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের সমস্যা হতে পারে, নার্ভাস সিস্টেম কাজ করবে না। এবার আসুন ম্যাক্রোভ্যাসকুলার সিস্টেমে কি কি সমস্যা হতে পারে? ব্রেনের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আমাদের এই যে রগগুলো যে আছে, এটা কি হতে পারে? সরু হয়ে যেতে পারে, সেখান থেকে রক্ত চলাচল করবে না। এই ডায়াবেটিকের কারণে। কারণ আমি বলেছি আগেই, ডায়াবেটিক হচ্ছে অসংখ্য রোগের মা। এবার আসেন, এটা যেটা ট্রিটমেন্ট বলছি আমি, ট্রিটমেন্টটা কি? ডায়াবেটিক মেডিসিন, ট্যাবলেট। ব্লাড সুগার মনিটরিং করতে হবে, ব্লাড সুগার ঠিক মতো আছে কিনা, সুগার লেভেল কত আছে এটা জানতে হবে। তার হচ্ছে ইনসুলিন পিল, ঔষধ খেতে হবে এবং ইনসুলিন ইনজেকশন নিতে হবে। এবার আপনি বলুন তো, ইজ ইট দ্য প্রসেস অফ ট্রিটমেন্ট? এটা কি আপনার ট্রিটমেন্টের একটা প্রসেস হতে পারে? আমরা সচরাচর এটাই জেনে আসছি যে এটাই হচ্ছে ডায়াবেটিকের ট্রিটমেন্ট। কিন্তু আমি বলবো এটা ট্রিটমেন্ট না, কারণ এটা ট্রিটমেন্ট হলে তো আপনার ডায়াবেটিক ভালো হওয়ার কথা, ভালো কিন্তু হচ্ছে না। একটু কমন সেন্স আমরা খাটাই, সেটা হচ্ছে আপনার ঘরে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রতে মরিচা পড়ে আছে। এবার আপনি বলুন তো, ওই যন্ত্রটা কি আপনি চালু করতে হলে কি করতে হবে? ওই মরিচাকে দূর করতে হবে, গ্রিস দিতে হবে, তেল দিতে হবে, তারপর মেশিনটা চালু করতে হবে। এখন যদি ওই মেশিনটা কোনো চালুই না করেন, তাহলে কি এটা আস্তে আস্তে আরো জং জং ধরবে না, নষ্ট হয়ে যাবে না? নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। আমার সাথে একমত হবেন আপনারা? আবার ধরেন, যদি কোনো ব্যক্তি শুয়ে বসে খাবার খেতে পারে, সে কি পরিশ্রম করবে, কাজ করবে? করবে না। তার তার খাবার তো অটোমেটিকলি আসে, রেডিমেড আসে, সে কাজ করবে না। তাহলে আমার বডির সেই প্যানক্রিয়াসটা, সেই অর্গানটা যদি দেখে যে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করা হচ্ছে, ট্যাবলেট দেওয়া হচ্ছে, ও কি কখনো ইনসুলিন প্রডিউস করবে? আমার প্যানক্রিয়াস, আমার অগ্নাশয় করবে না, সে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। কিন্তু ট্রিটমেন্টটা হওয়া উচিত কি? আমরা সেই প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করা, রিঅ্যাক্টিভ করা, সেটাকে আবার চালু করা। মেশিন চালু হবে, ওখান থেকে ইনসুলিন তৈরি হবে, তবেই না আমি সুস্থ হব। ওকে, আমি গুগলকে জিজ্ঞেস করেছিলাম বেস্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এটা কি হবে, মেডিসিন ফর ডায়াবেটিক্স কি কি হতে পারে। আমাকে গুগল বলেছে এই যে বিটার গার্ড, তিতা করল্লা, ফেনুগ্রিক সিড, যেটাকে আমরা বলি মেথি, তারপর হচ্ছে কি বে লিফ, জামুন, মানে হচ্ছে জাম, এই জামটা, ইন্ডিয়ান গুজবেরি, যেটাকে আমরা বলি আমলকি, গিলয়, যেটাকে আমরা বলি গুলঞ্চ, নিম, তিতা নিম, তারপর হচ্ছে বিজয় স্যার, গুরমার, গুরমার পাতা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আরো অনেক রকম কথা আছে, এরকম অসংখ্য আপনি পাবেন। তাহলে এটা হচ্ছে রিয়েল মেডিসিন, যেটা আপনার ওই প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে। এবার আসুন, এই উপাদানগুলো দিয়েই আপনাকে রেডিমেড একটা প্রোডাক্ট দিচ্ছে লাইভন। আপনাকে খুঁজে খুঁজে সেই উপাদানগুলো ম্যানেজ করে
আপনাকে করতে হবে না। আমাদের কোম্পানি আপনাকে একটা রেডিমেড একটা প্রোডাক্ট দিচ্ছে, যেটা আপনাকে উপকার করবে আপনার গ্লুকোজ থেকে, আপনাকে মানে ডায়াবেটিস থেকে বাঁচাবে। উপকারিতা কি? ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনবে, প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করবে, ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করবে, এবং হচ্ছে কি ইনসুলিনের ব্যবহার কমিয়ে আনবে আপনার শরীর থেকে। ওই যে ফ্রি রেডিক্যাল বলেছিলাম, এই ফ্রি রেডিক্যাল ব্যাটা কি কাজ করে দেখেন। এই ফ্রি রেডিক্যাল হচ্ছে কি আপনার মৃত কোষ ও জায়গায় জায়গায় আপনার বডির মধ্যে বসে আছে। এখন তো আপনার একটা সেলফ আছে, সেই সেলফের মধ্যে আপনি বিভিন্ন জিনিস এইটা সেটা অনেক কিছু রাখবেন, কিন্তু সেলফের জায়গা নেই। তাহলে কি করতে হবে? সেলফ থেকে অন্য জিনিস সরিয়ে আপনার জিনিসটা রাখতে হবে। এই সুগারটা আপনার সেলে পৌঁছতে পারে না, কারণ সেখানে ফ্রি রেডিক্যাল কাপুস মেরে বসে আছে, মৃত কোষ বসে আছে। এখন তাহলে ওকে অপসারণ করতে হবে না? তাহলে এই গ্লুকো কন্ট্রোল সে কি করবে? ডিটক্সিফায়ার কাজটা করবে, ওখানকার থেকে ফ্রি রেডিক্যাল গুলোকে আউট করে দিবে, যার কারণে আপনার বডিতে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে অটো, ওইটাকে কাজে লাগাবে, এবং এটা কি করবে? ওই যন্ত্রটাকে, আপনার প্যানক্রিয়াসটাকে রিঅ্যাক্টিভ করবে, ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে। ওকে, তাহলে এবার আসেন, এটা কি কি দিয়ে তৈরি? গুরমার পাতা, জামবিস চূর্ণ, মেথি চূর্ণ, গুলঞ্চ, নিম পাতা, সোমরাজ, গোলমরিচ, যজ্ঞডুমুর, চিরতা, করলা। তাহলে গুগল মামা যে কথাগুলো আমাকে বলেছে, এই উপাদানগুলো আপনার ডায়াবেটিক কন্ট্রোল করবে, ডায়াবেটিক থেকে সুস্থ রাখবে। তাহলে কি এবার দেখলাম তো আমাদের গ্লুকো কন্ট্রোলে কি আছে? এবার আপনি বলুন, এই প্রোডাক্টটা যদি আপনাকে দেয়া হয়, যিনি পেশেন্ট তাকে দেয়া হয়, 100% কাজ করবে যদি আল্লাহ চায়। যদি তার প্যানক্রিয়াসটা টোটালি ড্যামেজ না হয়ে যায়, তাহলে তার প্যানক্রিয়াস রিঅ্যাক্টিভ হতে বাধ্য, কিন্তু এটা সময় সাপেক্ষ, ঠিক না? অনেকে বলে 2 ঘন্টা, একদিনে গ্লুকোজ কন্ট্রোল হয়ে যাবে। এটা মানে কি? এটা কেমিক্যাল দিয়েছে, আপনাকে কন্ট্রোল করেছে, মানে আপনার সুগার লেভেলটাকে সমতায় আছে, তার মানে আপনার কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন না। বাট আমাদের এই গ্লুকো কন্ট্রোলটা আপনাকে সেই সলিউশনটা দেবে। আমি বলবো 3 থেকে 6 মাস যদি কোনো ব্যক্তি এটা নিয়ম মেনে কনজিউম করে, তাহলে সে কিন্তু সুস্থ হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যদি সেই ব্যক্তি ইনসুলিন গ্রহণ করে বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে, যদি সে ট্যাবলেট গ্রহণ করে, তাহলে এটা তার পাশাপাশি খাবে। 10 দিন 15 দিন পর মেপে 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 যখন দেখবে সুগারটা কন্ট্রোলে চলে আসছে, সে কি করবে? আস্তে আস্তে ওই বাইরের গোল গোল ট্যাবলেট, লম্বা লম্বা ক্যাপসুল, সেটাকে বাদ দিয়ে এটা আস্তে আস্তে খেয়ে থাকবে। একটা পর্যায়ে এটার মাত্রাও কমিয়ে দিবে, একটা সময় আল্লাহ যদি চায়, তারা কখনোই এটাও খেতে হবে না, সে সুস্থ সবল থাকবে। সেই সাথে সে তার লাইফ স্টাইলকে মডিফিকেশন করবে, যেমন কি তার নিয়মিত 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, দৌড়াতে হবে, এবং তার খাদ্য তালিকা থেকে কিছু খাদ্য তাকে বাদ দিতে হবে। যদি এরকম কোনো রোগী থাকে আপনার সাথে, এই প্রোডাক্টটা দেওয়ার আগে অবশ্যই এক্সপার্টের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। যদি কোনো প্রয়োজন পড়ে আপনি আমাকেও ফোন দিতে পারেন, আমি সেই রোগীকে কাউন্সিলিং করব, তাকে একটা চার্ট দিব যে কি কি খাবে এবং কিভাবে খাবে, সেটা সে করবে, ঠিক আছে? এবার আমরা সামনের দিকে যাচ্ছি। একটা ভিডিও আমরা দেখতে পাই, কারণ সারা বাংলাদেশে এরকম অসংখ্য ব্যক্তি আছে আমাদের গ্লুকো কন্ট্রোল সেবন করে সে সুস্থ আছেন। ওকে, তাহলে সেই ভিডিওটা আর দেখলাম না, আমরা সামনের দিকে যাচ্ছি। এবার আসেন, আমাদের শরীরে ক্যালসিয়ামটা কেন দরকার, একটু ক্যালসিয়াম নিয়ে আলোচনা করি। আমাদের এই যে ভাইটাল অর্গানগুলো, এই অর্গানগুলো এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু সিমটম আমরা দেখি আমাদের বডিতে, ক্যালসিয়াম যখন কমে যায় তাহলে কি কি সিমটম দেখা দেয়? যেমন আমাদের ইচিং হয়, চুলকায়, বডি চুলকায়, আমাদের নখ ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, আমাদের অবসাদ লাগে, আমাদের কোমর ব্যথা করে, বিভিন্ন সময় বিভিন্ন জয়েন্ট ব্যথা করে। এগুলো সিমটম হচ্ছে কি আপনার ক্যালসিয়ামের সমস্যা। ওকে, এবার আসেন এই ক্যালসিয়ামের ইম্পর্টেন্স কি। এনেবল হার্টবিট, আমাদের হার্টবিটকে টুক টুক টুক, এই হার্টবিটকে সচল রাখতে ক্যালসিয়ামের দরকার। তাহলে এবার বুঝুন, একবার যদি হার্টবিট বন্ধ হয়, আর জীবনে হার্ট বিট চালু হবে না, তার মানে আমি পৃথিবী থেকে আল্লাহ হাফিজ, বিদায়, চলে যেতে হবে। তাহলে হার্টটাকে বিট করতে সাহায্য করে এই ক্যালসিয়াম। তাহলে এবার বুঝেন, আমাদের বডিতে রক্ত যখন পরীক্ষা করবেন, কখনোই ক্যালসিয়ামের অভাব বোধ করে। সবাই অনেক রক্ত টেস্ট করছি, দেখছি ক্যালসিয়াম ঠিকই আছে, বাট না, কারণ ওই রক্ত আপনার হাড় থেকে ক্যালসিয়াম নিয়ে নেয়। কাল আপনার হাড় মনে করেন যে একটা কি বলেন, যাকে কি বলা হয়, উম, যেখানে আমরা ওই যে ব্যাটারিতে চার্জ দিয়ে রাখি, পাওয়ার ব্যাংক। হ্যাঁ, কারণ এই হাড়ের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম জমা থাকে, ও থেকে নিয়ে নেয় রক্ত। তাহলে কি হচ্ছে, যখন নিয়ে নিবে আপনার হাড়ের ভিতর থেকে কিন্তু ক্যালসিয়াম কমে যাবে। তাহলে এই হাড়ে কিন্তু আবার ক্যালসিয়াম দিতে হবে খাদ্যের মাধ্যমে, দুধের মাধ্যমে। আমরা দুধ খেলে এটা ক্যালসিয়ামটা পাবো, আমরা ফুলকপি খেলে পাবো, আমরা বিভিন্ন রকম বাদাম খেলে পাবো, আমরা তিল খেলে পাবো, এরকম অসংখ্য উপাদান আছে খাদ্য। বাট আমরা কি সেগুলো খেতে পারি, বা খাইলেই কি আমরা পিওরটা খাই? পাই না। তাহলে ক্যালসিয়ামের ঘাটতিটা থেকেই যায়, তাহলে এই ঘাটতিটা পূরণ করতে হবে। সাধারণত পুরুষের বয়স 35 হলে ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকে, মেয়েদের বয়স 30 হলে ঘাটতি হতে থাকে। তখন প্রচুর পরিমাণে ঘাটতি হয়, যার কারণে ঘাটতি ফিল আপ করতে পারি না। আমরা যখন
ক্যালসিয়ামের অভাবে অসুস্থ হয়ে যায়, দেন ডাক্তার কাছে যায়, ডাক্তার বলে ক্যালসিয়াম খাও, এটাকে আমরা খাই না। যদি আগে খেতাম তাহলে ওই ডাক্তারকে হাজার হাজার টাকা দেওয়া লাগতো না। এবং আমি বলবো যাদের বয়স 30-35 হয়ে গেছে, ক্যালসিয়াম খাওয়া শুরু করেন, কোনো কথা নাই। সুস্থ আছি তাও ক্যালসিয়াম খাবো। এনেবল টু হার্টবিট বলেছি, ইনশিওর টিথ অ্যান্ড বোন হেলথ, আপনার দাঁত এবং হাড্ডির স্বাস্থ্যকে ইনশিওর করে, সুস্থতা দেয় এই ক্যালসিয়াম। এনেবল মাসেল টু মুভ, আপনার শরীরের মাসেলটাকে মুভ করতে সাহায্য করে এই ক্যালসিয়াম। এনেবল ব্লাড টু কোল্ড, ঠিক আছে, রক্ত চলাচলে সাহায্য করে। তার এনেবল ক্যারিং মেসেজ বিটুইন দ্য নার্ভস টু দ্য ব্রেইন অ্যান্ড এভরি পার্ট অফ দ্য বডি, আপনার বডিতে এই মেসেজটা পৌঁছে দিতে হয়। আমাদের কিছু বডিতে কিছু সেন্সর, সেটা হচ্ছে কি আপনার সেন্সর গুলো, সেন্সর আছে, সেই সেন্সর যখন কাজ করবে, এটা আবার আপনার যাবে হচ্ছে কত নিউরো মোটর, এই মোটর সেন্সরে চলে যাবে। মোটর সেন্সরে চলে গেলে সেখান থেকে অ্যাকশনটা আসবে বা সিগন্যালটা আসবে। যখন ধরুন আমার পায়ের কাছ দিয়ে একটা রিক্সার চাকা যাচ্ছে, গাড়ি চাকা যাচ্ছে, আমি সাথে চোখ দেখে ওইটা কি করলো, সাথে সাথে পাটাকে সরিয়ে ফেললো, মানে আমার ব্রেনকে ওই সেন্সরটা মেসেজ পাঠানো হচ্ছে পাটা সরিয়ে ফেলো। অথবা পায়ের উপর দিয়ে যদি চোখ না দেখি, পায়ের উপর যখন ব্যথা পেলাম, তখন কিন্তু আমি টান দিয়ে পাটা সরিয়ে ফেললাম। তাহলে এইটা কি হচ্ছে, ওই সেন্সরটা আমার ব্রেনে দিল, ব্রেন থেকে চলে গেল। তাহলে এই সেন্সর কাজ করে না যদি আপনার ক্যালসিয়াম না থাকে। তাহলে কি হচ্ছে, ওই যে হাত পা নাড়তে পারে না, অবশ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, ঠিক না? তাহলে ওই সমস্যা হওয়ার আগে আমাদের কিন্তু ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। তাহলে হোয়াট হ্যাপেন্স ইফ ইউ হ্যাভ ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি? আমরা জানলাম ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হলে কি হয়, মাসেল প্রবলেম হয়, একটু জেনে নেই, মাসেল ব্যথা করে, তারপরে ক্র্যাম্পস হয়, তারপরে স্পাজম হয়, তারপর হচ্ছে কি পেইন ইন দা থিং অ্যান্ড আর্মস হোয়েন ওয়াকিং, আমরা হাত এভাবে উঠাতে পারি না, মুভ করতে পারি না। তাহলে আমাদের পায়ের তলা ব্যথা করে, সিঁড়ি বেয়ে উঠতে পারি না, পায়ের পাতার মাঝখান দিয়ে ব্যথা করে, হাঁটু ব্যথা করে, হাত ব্যথা করে, এই সমস্যাগুলো দেখায়। আমার কথা যারা শুনছেন, আপনারা হয়তো মাঝে মধ্যে এরকম প্রবলেমে পড়বেন, আপনার পায়ের তলা ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, এরকম হয় না? হাত দিতে পারে না, এবার দেখেন, এই দেখেন কি হচ্ছে, ফ্যাটিক হয়, খুবই ক্লান্তি বোধ আসে, মানে উঠতেই মন চায় না। এই কাজগুলো আমাদের মধ্যে, ইনসোমনিয়া, ঘুম ভালো হয় না, রাতে ঘুম হয় না, মাথার মধ্যে খুশি মারতে হচ্ছে, কেন ঘুম হয় না, কেন ঘুম হয় না, কেন ঘুম হয় না, এরকম লাগে কেন? এই ক্যালসিয়ামের অভাবে, হয় না? ওকে। নখ এভাবে ক্ষয় হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে। শরীর এরকম হয়, ছোপ ছোপ পড়ে যায় রক্ত, বলে কি একটু অ্যালার্জির ডাক্তার হয়ে দেখায়, অ্যালার্জি হয়েছে আমার এখানে, ত্বক নষ্ট হয়েছে, স্কিন ডাক্তার, স্কিন না, তোমার তো সমস্যা হয়েছে জায়গা মতো, ক্যালসিয়াম না হবে। সে কি করে, স্কিন ডাক্তারের দ্বারা যায়, সে এই টেস্ট ওই টেস্ট দিয়ে আপনার অনেক টাকা খরচ করে, তারপর কি হচ্ছে, আপনাকে ট্রিটমেন্ট দেয়। এরকম ইচিং হয়, একজিমা হয় বিভিন্ন জায়গায়, মাথার চুল টুল পড়ে যায়, বলে যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হয় ক্যালসিয়াম হবে। হাড়ের ভেতর দেখেন, হেলদি বোন বাম পাশেরটা দেখেন কত ঘন, আর অস্টিওপোরোসিস হয়ে গেছে, অস্টিওপেনিয়া, ওখান থেকে আপনার ক্যালসিয়ামটা চলে গেছে, এটা কি হচ্ছে, আস্তে আস্তে এটা ফাঁকা হয়ে যাচ্ছে, টোকা খেলেই ভেঙে যাবে ওটা অবস্থা, ঠিক আছে? তারপর হচ্ছে কি দাঁত দিয়ে রক্ত পড়বে, দাঁত এরকম ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ, দাঁতের ঘা হবে, এই সমস্যাগুলো হবে। এবার আসুন ভিটামিন ডি সম্পর্কে জানি। ভিটামিন ডি এর অভাব মোটামুটি এরকমই অনেকটা। ভিটামিন ডি ইজ এসেন্সিয়াল ফর স্ট্রং বোন অ্যাজ ইট হেল্পস দ্য বডি টু অ্যাবজর্ব ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে ভিটামিন ডি। আপনি ক্যালসিয়াম শরীরে ঢুকাইলেও অ্যাবজর্ব হবে না যদি ভিটামিন ডিটা আপনার শরীরে না থাকে। ভিটামিন ডি কোথা থেকে আসে? ভিটামিন ডিটা আসে সাধারণত এই যে সূর্যের রশ্মি থেকে। আমরা সকালবেলা কিন্তু সেই সূর্য রশ্মি থেকে ভিটামিনটা আমরা অনেক সময় নিতে পারি না, আমরা বাইরে যেতে পারি, এই সমস্যাগুলো হয়। এবার আসেন ভিটামিন ডি আমরা সূর্য থেকে পাই, বাট সবচেয়ে ভালো বলবো আমাদের লাইব্রেরির যে ক্যালডি আছে, এই ক্যালডি আপনাকে হেল্প করবে এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটো একসাথে কম্বিনেশনটা আপনাকে দিবে আপনাকে সুস্থ থাকার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এটা। আপনারা নিজেরা খাবেন, পরিবারের সবাইকে দিবেন, বন্ধু বান্ধবদেরকে সাজেস্ট করবেন, যাদেরকে দেখলে মনে হবে যে আপনার এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আছে, তার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে, তাকে এই প্রোডাক্টটা আপনারা দিবেন। ওকে, আসুন আমরা জেনে নেই আর্থ্রাইটিস কি। আর্থ্রাইটিস হচ্ছে, একটু দেখি, আমাদের যে জয়েন্টের ব্যথা হয়, হ্যাঁ, এটা হচ্ছে ডিজিজ অফ দা জয়েন্ট, জয়েন্ট পেন এটা ব্যথা হয়, এটা হচ্ছে আর্থ্রাইটিস ইজ মোস্ট কমন ইন দা ফলোইং এরিয়া: ফিট, হ্যান্ডস, হিপস, নি, এই যে পয়েন্টগুলো ছবি দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে, এই জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলো হচ্ছে, এটা হচ্ছে আর্থ্রাইটিসের লক্ষণ। তাহলে সেই আর্থ্রাইটিস থেকে বাঁচার জন্য আমরা কি করব, আমরা কিছু খাদ্য গ্রহণ করবো। যেমন আমাদের অবস্থা কি হয়, জয়েন্টে পেইন হয়, হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তারপর হচ্ছে কি আপনার রেডনেস হয়ে যায়, সুইং হয়,
লুজ অফ ফাংশন, ঠিক আছে, এই কাজ করছে না। প্রধান উপকারিতা হচ্ছে অস্থি সন্ধির প্রদাহ কমাতে সাহায্য করে, টেন্ডনের প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে, ক্ষয়ে যাওয়া হাড় পুনর্গঠনে সাহায্য করে, তরুণ অস্থির সাহায্য করে, ঠিক আছে, হাড় চির দ্বারা ঝুঁকি কমাতে পারে। এর জন্য দরকার হচ্ছে আমাদের এই আর্থকিউ। এই আর্থকিউ আমাদেরকে আর্থ্রাইটিস থেকে আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে বাঁচাবে। ওকে, এটা হচ্ছে আমাদের আর্থ্রাইটিস থেকে বাঁচার জন্য আমাদের আর্থকিউ আমাদেরকে গ্রহণ করতে হবে। স্পিরুলিনা এটা আমাদের একটা সুপার ফুড, যেটা আমাদের এখানে আছে। এতে সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় একে সুপার ফুড বলা হয়। সুপার ফুড বলার আরো কয়েকটি কারণ আছে। এতে মাছ গরুর মাংসের তুলনায় 3 গুণ এবং ডিমের তুলনায় 6 গুণ বেশি প্রোটিন রয়েছে, সয়াবিনের তুলনায় 2 গুণ বেশি মিনারেল রয়েছে, আটার চেয়ে 6 গুণ বেশি ফাইবার রয়েছে, এবং এতে রয়েছে ফাইবার বা খাদ্য আঁশ। গাজরের তুলনায় 5 গুণ ও পালং শাকের তুলনায় 40 গুণ বেশি ক্যারোটিন রয়েছে। দুধের তুলনায় 10 গুণ বেশি রয়েছে ক্যালসিয়াম রয়েছে। এতে পালংয়ের শাকের তুলনায় 65 গুণ বেশি রয়েছে, গরু মাংসের তুলনায় 30 গুণ বেশি আরো রয়েছে। এটি পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। ওকে, সবজিটা হচ্ছে কোথায় হয়? এটা হচ্ছে আপনার সবজি বলে এটা একটা শৈবাল, সমুদ্রের গভীরে হয়, একদম সমুদ্রের নিচে এটা হয়। এটা সাধারণত নীল তিমি কচ্ছপেরা খায়। আসো জেনে নেই। হিসরুনা দ্য বেস্ট ডায়েটরি সাপ্লিমেন্ট, এটা কে বলেছে? 1971 সালে বলেছে FAO, দ্য বেস্ট ফুড ফর টুমরো। FDA বলেছে 1981 সালে দ্য বেস্ট নিউট্রিশন সাপ্লিমেন্ট। WGIFE বলেছে দ্য বেস্ট ন্যাচারাল ফুড 1983 তে বলেছে। FDA দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন, এটা 1990 সালে বলেছে। তাহলে এটা আমরা খেলে আমাদের শরীর থেকে ভিটামিন এবং মিনারেলের ঘাটতিগুলো পূরণ হবে। বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপটা রয়েছে, সেই ডেঙ্গু যদি কারো হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি ডেঙ্গু থেকে বাঁচার জন্য, সুস্থ হওয়ার জন্য আমি বলবো এই স্প্রেটা খুবই ভূমিকা রাখবে। আপনারা আশেপাশে যে ডেঙ্গু রোগীদেরকে দেখবেন, স্প্রেটা দিবেন 3 বেলা, 3 দুগুণী 6টা, দুইটা দুইটা করে, অথবা কমপক্ষে আপনি 2 2 করে 4টা দিবেন। সেই সাথে তাকে দিবেন, তার লিভার ভালো থাকার জন্য একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে বা ইউনানি প্রোডাক্ট আছে, যেটা বাজারে পাওয়া যায় লিভারের। এবং হচ্ছে তাকে স্যুপ খাওয়াবেন, ডাব খাওয়াবেন, এবং স্যালাইন কন্টিনিউ চলবে, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। প্লাটিলের যদি 10,000-ও হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, সুস্থ হবে। আমাদের এই স্প্রেটা এটার জন্য খুব ভালো কাজ করবে। ওকে।